চতুর্থ সভা রামনগর, রাত্রিবেলা দীঘা ইরিগেশন বাংলোতে রাত্রি 1টা অবধি গপ্প, খাওয়া দাওয়া, তাকে ঘুমোতে পাঠালাম, আমরা নিচে নেমে এলাম। 31শে অক্টোবর সকালবেলা রামনগরে পুলিশ ময়দানের কাছে মিটিং, কাঁথি ময়দানে মিটিং, ডিএমএসপি ছুটে এসে রাজীব গান্ধীর হাতে একটা চিরকুট, আমি প্রণব মুখার্জি, বরকত গনি খান চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি, শ্রীসিদ্ধা পুরো দায়িত্বে সেই সভা। স্লিপটা ধরে রাজীব গান্ধীর চোয়ালটা শক্ত হয়ে গেল, মাইকটাকে পোডিয়ামের উপর রেখে দিয়ে আমাদের বললেন, তোমরা সভাটা কন্টিনিউ করো, দিল্লিতে সিরিয়াস ডেভেলপমেন্ট হয়েছে, আমাকে যেতে হবে। আমরা বুঝতে পারিনি। দুটো গাড়ি, সামনের গাড়িতে রাজীব গান্ধী, পেছনের সিটে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, পেছনের গাড়িতে আমি, মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। চোখ বন্ধ করলে সেই দৃশ্যটা এখনো মনে পড়ে। গাড়ি ছুটে চলেছে, কিচ্ছু জানি না। হেডিয়া পেরিয়ে বাজকুলের আগে গাড়িটা দাঁড়ালো। নয়নজলিতে তখন গায়ের লোকেরা ছানি জাল দিয়ে সব চুনো মাছ ধরছে। রাজীব গান্ধী 6.5 ফিট লম্বা, গাড়ি থেকে নেমে ছোট্ট FM রেডিওটা খুললেন, ভেসে এলো, ইন্দিরা গান্ধী had been assassinated in her own residence at 9 AM in the morning. সকাল 9টায় ইন্দিরা গান্ধীকে গুলি করেছে তার দেহরক্ষীরা। তারপরে রাজীব গান্ধীর চোখে জল। আমরা ছুটে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন, সুব্রত মুখার্জি ছুটে গেলেন, বরকত সাহেব ছুটে গেলেন, প্রণববাবু কলাইকুণ্ডায় হেলিকপ্টার আসতে বললেন, SPDM এসে গেল। কোলাঘাটের IOC মাঠ থেকে হেলিকপ্টার প্রণববাবু, বরকত গনি খান চৌধুরী এবং রাজীব গান্ধীকে নিয়ে ক্যালকাটা এয়ারপোর্টে উড়ে গেলেন। সেখান থেকে দিল্লি, আমি, মমতা, সুব্রত মুখোপাধ্যায় দিল্লিতে গেলাম বিকেলের ফ্লাইটে। এই সেই কাঁথি, এই সেই এগরা। আমি যখনই আসি আমি মনে পড়ে সেই দিনগুলোর কথা। আর কাঁথি মহকুমার এগরার, রামনগরের, খেজুরির, ভগবানপুর, এ তো আমাদের সবঙ্গের লাগোয়া, আসা যাওয়া পথের ধারে। আমি ডাক্তার মানস ভূঁইয়াকে, আমার অতীত কি, আমার বর্তমান কি, আমার ভবিষ্যৎ কি হতে চলেছে, এটা এগরার মানুষকে নতুন করে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এগরার মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের সঙ্গে কথা বলি, পথ চলি, একসঙ্গে লড়াই করেছি, দুর্গা বেসিন, কেলেঘাই কপালেশ্বরী, বাঘাই চণ্ডী। আমি যখন সেচ মন্ত্রী ছিলাম 1 বছরের জন্য শিশিরদার সঙ্গে বৈঠক করে আমরা কোস্টাল বেল্টের সমস্ত টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এনে দিয়েছিলাম। বেতার ব্রিজ মঞ্জুর করে দিয়েছিলাম। হয়েছে ব্রিজটা? দুর্গাবেশে এই জেলাটাকে একেবারে চুষে চুষে শেষ করে দিয়েছিল বামফ্রন্ট, CPM। রোহিণীকরণের অত্যাচার, দীঘার ওই সমুদ্রের বেল থেকে এগরা অব্দি মানুষ কাঁদত খালি। প্রবোধ সিনহা কয়েকবার এখান থেকে বিধায়ক ছিল। শিশিরদা 6 সালে জিতে গেলেন এখান থেকে। কংগ্রেস শিশিরদার উপরে অন্যায় করেছে, অবিচার করেছে। আমি শিশিরদা 82 সালে MLA হলাম, 87 সালে শিশিরদার নাম কেটে দাও। অন্যায় হয়েছে, আমি প্রতিবাদ করেছি। শিশিরদাকে আমার ভালো লাগে কেন জানেন? এ দেখুন, 79 বছরের যুবক, এখনো টকবক করে ফোটে লোকটা। হৃদয়টা সবুজ, মনটা সতেজ, চিন্তা তীক্ষ্ণ,
আলোচনা বিশ্লেষণ করে। দেখুন আস্তে আস্তে বলতে বলতে কিরকম ঘরোয়া ভাষায় সারা ভারতবর্ষের চিত্রটা তুলে ধরলেন। হ্যাঁ কিনা বলুন? এর নাম শিশির অধিকারী। উনি আমাকে খুব স্নেহ করেন। যে কোনো আন্দোলনে আমি শিশিরদাকে ডেকেছি, ঠিক আমরা পৌঁছতে পারিনি, শিশিরদা পৌঁছে। আমার মনে পড়ে কলাবেড়িয়া গ্রাম, খেজুরি, আমি শিশিরদা সব নেতারা গেছি। আভা মাইতির নিজের অরিজিনাল বাড়ি ছিল ওখানে। শিশিরদা বললেন, মানুষ তুই গ্রামটা ঘুরে আমি একটু বসছি। আমি নেমেছি গ্রাম, হঠাৎ করে রে 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 করে ঘিরে ধরলাম চারিদিন দিয়ে। আমাদেরই একটি সমর্থক মেয়েকে ধরে নিয়ে এসে তার হাতে একটা বোম ধরিয়ে দিল সিপিএম, দিয়ে ছবি তুলছে, দিয়ে ওসিকে বাধ্য করছে মেয়েটাকে গ্রেপ্তার করুন, মানুষ মিয়ার প্রেজেন্স। শিশিরদা ছুটে এলেন, আমার সামনে দাঁড়িয়ে বললেন, মানুষের গায়ে যেন একটা হাত না পড়ে, তার আগে শিশির অধিকারীকে মারতে হবে। এরকম লোক পাবেন? বিশ্বাস করুন, আমি চাকরি ছেড়েছি, আমেরিকায় যাওয়া ছেড়েছি। আমার ছেলে আমেরিকায় মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর, একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, একটি মাত্র ছিল। আমি যেতে পারিনি, ও গেছে। পড়াশোনা খুব একটা খারাপ ছিলাম না, প্রেসিডেন্সি কলেজে পড়তে গিয়েছিলাম, বাবা বললো ডাক্তারি করতে হবে, চলে গেলাম। গ্রামের ছেলে, হাফ প্যান্ট পরে ছুটতাম, দুষ্টুমি করতাম। বাবা বলল, যা তুই খুব দুষ্টু হয়ে গেছিস, হোস্টেলে থাক যা। ক্লাস 5 থেকে 11 হোস্টেল, প্রেসিডেন্সি কলেজ হিন্দু হোস্টেল, প্রি মেডিকেল আরজিকর হোস্টেল, নীলরতন MBBS হোস্টেল, পিজি হোস্টেল। 82 সালে আপনারা জিতিয়ে পাঠিয়ে দিলেন সবং থেকে MLA হোস্টেল। আমার ঠিকানা MLA হোস্টেল। এই যে শ্রীমতী ভূঁইয়া বসে আছেন, খুব ছোট্ট বয়সে আমাদের দুজনের বিবাহ হয়েছিল। লোক বলতো, এই মানুষ তুই বেআইনি বিয়ে করলি? আমার তখন বয়স 20 বছর 7 মাস, ওর 14 বছর 3 মাস। বেআইনি বিয়ে, আইনও তো বেআইনি। তো ফ্রক ছেড়ে তখন কাপড় পরা ধরেছে। তা ওর সঙ্গে জীবনটা কাটিয়ে দিলাম 47 বছর, 47 ইয়ার্স। এই মহিলাটি আমার জীবনে, আমার সংগ্রামে, আমার সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, আমার দুঃখের দিনে, আমার কষ্টের দিনে তিনি কখনো মাতৃরূপে, কখনো বন্ধু হিসাবে, কখনো স্ত্রী দাঁড়িয়েছেন। তাহলে কোথায় হারিয়ে যেত? 3 বার বাড়ি লুট করেছে সিপিএম। লক্ষ্মী পুজোর ধান ছিল না, পঙ্গপালের মতো লরি নিয়ে এসে ধানগুলো কেটে নিয়ে গেছে, পুকুরে ফলিডল ঢেলে দিয়েছে। আমেরিকার চাকরি পেলাম, বাবার কাছে এসে বললাম, বাবা 5 বছরের কন্ট্রাক্ট জব, নিউ ইয়র্কে পোস্টিং, যাব? বলে, দেখছো বাড়ির অবস্থা, দরজাগুলো ভাঙা দেখছো, লুট হয়ে গেছে সব, বাড়িতে লক্ষ্মী পুজোর ধান নেই, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমি বললাম, না, যাব না। আমার 2 বন্ধু চলে গেল, অম্বরীশ চক্রবর্তী, অনেক বড় অধ্যাপক, আরেকজন নিউ ইয়র্কে লিভার বোর্ডের অন্যতম রিসার্চ গাইড, আর আমি দেখুন মিদনাপুরের সবঙ্গে পড়ে আছি, আর এগরায় দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে প্রণাম জানাতে এসেছি। বাবাকে একটা কথা দিয়েছিলাম, সবঙ্গে রুগী দেখলে কোনো পয়সা নেব না। 82 সালে যখন হেঁটে হেঁটে আমি সবঙ্গে ঘুরছি, দেখছি মেয়েগুলো, মায়েরা, বোনেরা কলসিতে গামছা বেঁধে পুকুরের জল নিয়ে
ফটকিরি মেশাচ্ছে। 82 সাল হাত ধরে টেনে নিয়ে গিয়ে মায়েরা বলতো, মানসবাবু তুমি বাবু ভোট চাইতে আসছো, দেখছো আমরা পুকুরের জল খাচ্ছি। লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেছে। সেদিন শপথ করেছিলাম যে পৃথিবীতে যদি কোনোদিন কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ হয় সেটা পানীয় জলের জন্য হবে। আজ সারা ভারতবর্ষে 6000 কনস্টিটিউয়েন্সিতেও নেই, আর নরেন্দ্র মোদীর কনস্টিটিউয়েন্সিতেও নেই। নাম্বার 1, নাম্বার 1 73,000 গ্রামীণ পরিবার সঙ্গে একটা বাড়ি আপনি আঙুল তুলে দেখাতে পারবেন না যেখানে বিদ্যুৎ নেই। 46টা রাস্তা করে দিয়েছে। দ্য লংগেস্ট রোড ইন মেদিনীপুর সবং। 48টা স্কুলকে ভরিয়ে দিয়েছে। সবং কলেজ, আমি গভর্নিং বডির প্রেসিডেন্ট, ইলেক্টেড, দয়া করে কেউ বসাই নেও, নির্বাচিত। এমএ 3টা সাবজেক্ট, এমএসসি 3টা সাবজেক্ট খুলে দিয়েছে 6 মাসের মধ্যে। 3টা এমএ 3টা এমএসসি। কেন এই কথাগুলো বলছি? বলছি এই কারণে জনপ্রতিনিধির কাজটা কি, যেটা শিশিরদা বললেন। আমার প্রথম কাজ, আপনার রেশন কার্ড হয়েছে তো? আমার দ্বিতীয় কাজ, স্বাস্থ্য সাথীর কার্ডটা পেয়েছেন তো? তৃতীয় কাজ, 2 টাকা কেজি করে চাল পাচ্ছেন তো? চতুর্থ কাজ, টিউবওয়েল আছে না টিউবওয়েলটা ঠ্যাং তুলে দাঁড়িয়ে? পঞ্চম কাজ, পঞ্চায়েতরা ঠিক কাজ করছে তো? পঞ্চায়েত সমিতি ঘুরে বেড়ায় তো? জেলা পরিষদ বাড়ি বাড়ি যায় তো? 3টা টায় একটা মুখ্যমন্ত্রী 18 ঘন্টা পরিশ্রম করে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদের বাপ-মার আশীর্বাদে ভারতবর্ষের মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মণিপুর, ত্রিপুরা, আসাম থেকে বাংলা, উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, আন্ধ্র, তেলেঙ্গানা, কর্ণাটক, ওড়িশা, আপনাদের বাপ-মার আশীর্বাদে বহুবার ঘুরেছি। পৃথিবীর 23টা দেশ ঘুরেছি, 3 বার প্রতিনিধিত্ব করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো কোন মুখ্যমন্ত্রী, কোন রাষ্ট্রনায়ক এত জনমুখী কাজ করেননি, করেননি, করেননি। দাঁড়াবো না তার পাশে? ধরুন বিজেপির কোন কর্মীকে, ধরুন সিপিএম এর কমরেডকে, ধরুন কোন কংগ্রেসের রেসিডুয়াল নেতাকে, জিজ্ঞেস করুন 47টা কর্মসূচির কোন কর্মসূচিটা তুমি পেয়েছো ভাই? তোমার মেয়ে কন্যাশ্রী পেয়েছে? তোমার ছেলে সবুজ সাথীর সাইকেলটা পেয়েছে? তুমি 2 টাকা কেজি চাল পাচ্ছ? নরেন্দ্র মোদী ছবি দিয়ে আয়ুষ্মান ভারতের কার্ড পাঠাচ্ছে। আরে এ কবে চালু করে দিয়েছে মমতা ব্যানার্জি? স্বাস্থ্য সাথী 1.5 লাখ টাকা ফ্রি চিকিৎসা বাইরে সরকারি হাসপাতাল, 5 লাখ টাকা ক্রিটিক্যাল চিকিৎসা অপারেশন। এটা সরকারের বাজেট, আপনার আমার ট্যাক্স দেওয়া মমতা ব্যানার্জির বাজেট তৈরি করে দিয়েছে। আর তিনি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়েছেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দালালি করবে, খাবে, আর টিপিএ থার্ড পার্টি এজেন্সি লুট করবে। আয়ুষ্মান ভারত বলবো না? মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবো না? বলুন দাঁড়াবো তো? সবংয়ের মানুষ যদি একমাত্র বেইমানি না করে, কেলেঘাই, কপালেশ্বরী, বাঘাই, চন্ডিয়া 650 কোটি টাকা দিয়ে সংস্কার করে দিয়েছে, কারো একটা ভোট মমতা ব্যানার্জির বিরুদ্ধে দেওয়া উচিত? বলুন। ভগবানপুর, পটাশপুর, ময়না, সবং, পিংলা, খড়গপুর গ্রামীণ
মানুষের অন্তরে মমতা, চিন্তায় মমতা, ভালোবাসায় মমতা, স্নেহে মমতা, মমতায় মমতা। কি করে ভুলবো আমরা? তার পাশে থাকবো না? বলুন। 2 কোটি চাকরি দেবো পারি, আর 5 বছরে 10 কোটি, 10 লাখ চাকরি হয়েছে। কি রিপোর্ট আসছে? কি রিপোর্ট আসছে বলুন? মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি কি বলছে? 45 বছরের মধ্যে সবচাইতে বেশি বেকারত্ব মোদির আমলে হয়েছে। আর কি 1.5 কোটি লোকের চাকরি চলে গেছে। চাকরি পাওয়া তো দূরের কথা, কিন্তু আমার রিপোর্ট না, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, CMII, পৃথিবী বিখ্যাত সংস্থা। কিন্তু আমার কথা নয়, মমতা ব্যানার্জির কথা নয়। 1.5 কোটি লোক চাকরি হারিয়েছে। 45 বছরে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট। তাহলে চাকরি কোথায় গেল মোদী সাহেব? আমি প্রার্থীর সম্বন্ধে কিছু বলতে চাই, কিন্তু বিজেপির নেতারা যখন ঘুরবে, বলবে, কোশ্চেন করবেন, প্রার্থী এলে জিজ্ঞেস করবেন কোথায় চাকরি? খড়গপুর রেল ওয়ার্কশপ, একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে খড়গপুরের ওয়ার্কশপে। সিসিদা রেল প্রকল্পগুলোর কথা বললেন, তুলে দিন। বালিচক থেকে দীঘা তুলে দিয়েছে, এক্সটেনশন তুলে দিয়েছে, বলুন। পাঁশকুড়ায় ওয়ার্কশপ তুলে দিয়েছে, খড়গপুরে মেডিকেল কলেজ মমতা স্যাংশন করে গিয়েছিল, তুলে দিয়েছে। তাহলে কিসের জন্য ভোট চাইতে? ইতিহাসটা কি? হোয়াট ইজ দ্য হিস্ট্রি? প্রথম নাম হিন্দু মহাসভা, দ্বিতীয় নাম জনসংঘ, তৃতীয় নাম জনতা পার্টি, চতুর্থ নাম 80 সালে ভারতীয় জনতা। বলুন। শিশিরটা বলে গেল, বীরেন শাসমলের কাথি মহকুমায় দাঁড়িয়ে, মাতঙ্গিনীর মেদিনীপুরে দাঁড়িয়ে, সুশীল ধারার মেদিনীপুরে দাঁড়িয়ে, ক্ষুদিরাম বোস, প্রদ্যুৎ ভট্টাচার্যের মেদিনীপুরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব। যারা দাসখত লিখে দিয়েছিল, ব্রিটিশ তোমার বিরুদ্ধে লড়াই করব না, সব খবর তোমাদের দিয়ে দেব। হয় কখন? কি করেছেন বাংলার জন্য বলুন ভারতীয় জনতা পার্টি? আপনি মমতা ব্যানার্জির সরকারকে গলা টিপে আক্রমণ করেছেন। মিড